পশ্চিমা বিশ্ব ইরানকে চিরতরে পঙ্গু করতে গত ৬ সপ্তাহ ধরে যুদ্ধের যে নগ্ন এবং পৈশাচিক খেলা খেলছে তার অন্যতম মূল অজুহাতই হল তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে যে কোনো মূল্যে বিরত রাখা। কিন্তু পেন্টাগন এবং মোসাদের বাঘা গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে আজ থেকে কয়েক দশক আগেই ইরানের হাতে পারমাণবিক সক্ষমতার আসল চাবিকাঠি তুলে দিতে চাওয়া হয়েছিল। আর এই দুঃসাহসিক মিশনের পেছনে যিনি ছিলেন তিনি কোনো ইরানি নাগরিক নন, বরং তিনি ছিলেন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির জনক ডক্টর আব্দুল কাদির খান বা একিউ খান। ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ যাকে দিনের পর দিন ছায়ার মতো নজরে রেখেও তার আসল উদ্দেশ্য বিন্দুমাত্র টের পায়নি। সেই একিউ খানই মূলত পশ্চিমা সাম্রাজ্যবাদের কফিনে প্রথম পেরেকটি অত্যন্ত সজোরে ঠুকেছিলেন। মিডল ইস্ট আইয়ের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে সেই গোপন মিশনের প্রতিটি পরত আজ উন্মোচন করা হয়েছে, যা দেখলে পশ্চিমা নেতাদের রক্ত আজও হিম হয়ে যায়। ডক্টর একিউ খান কোনো সাধারণ বইয়ের পোকা বিজ্ঞানী ছিলেন না। তিনি ছিলেন একজন সত্যিকারের স্বপ্নদ্রষ্টা এবং পশ্চিমা আধিপত্যের চরম ও আপোষহীন বিরোধী। তিনি মনে প্রাণে এবং কঠিন আত্মবিশ্বাসে বিশ্বাস করতেন পারমাণবিক অস্ত্র বা পৃথিবীর ধ্বংসযজ্ঞের চাবিকাঠি কেবল আমেরিকা বা ব্রিটেনের মতো পশ্চিমা দেশগুলোর পৈতৃক সম্পত্তি হতে পারে না। তিনি অত্যন্ত ক্ষোভ এবং তাচ্ছিল্যের সাথে প্রকাশ্যেই প্রশ্ন তুলতেন, আমেরিকা এবং ব্রিটিশরা কি নিজেদের বিশ্বের ঈশ্বর নিযুক্ত অভিভাবক মনে করে তার জীবনের একমাত্র এবং অভেদ্য লক্ষ্য ছিল মুসলিম দেশগুলোকে এমনভাবে পারমাণবিক শক্তিতে বলীয়ান করা যাতে তারা কখনোই পশ্চিমাদের সামরিক বা অর্থনৈতিক রক্তচক্ষুর মুখে মাথা নত না করে। ইসরায়েল যেমন বিশ্বের কাছে কখনো স্বীকার না করলেও অত্যন্ত গোপনে পারমাণবিক অস্ত্রের বিশাল এবং ভয়ঙ্কর ভাণ্ডার গড়ে তুলেছে, ঠিক তেমনই একিউ খানও চেয়েছিলেন ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর হাতে এমন মারণাস্ত্র থাকুক যা দেখে পশ্চিমারা ভয়ে কাঁপবে। ১৯৮০-এর দশকে ইসরায়েল অত্যন্ত মরিয়া হয়ে এবং পাগলা কুকুরের মতো পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার চেষ্টা করেছিল, কিন্তু তারা লজ্জাজনকভাবে ব্যর্থ হয়। ইসরায়েলিরা কখনোই চায়নি যে পৃথিবীর বুকে কোনো মুসলিম দেশ পারমাণবিক বোমার মালিক হোক। তৎকালীন ইসরায়েলি সরকার এতটাই আতঙ্কিত এবং দিশেহারা ছিল যে তারা ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে অত্যন্ত গোপনীয়তার সাথে প্রস্তাব দিয়েছিল ভারত ও ইসরায়েল যৌথভাবে যুদ্ধবিমান পাঠিয়ে পাকিস্তানের রাওয়ালপিন্ডির কাহুটা পারমাণবিক কেন্দ্রে আচমকা বোমা হামলা চালিয়ে তা চিরতরে ধ্বংস করে দেবে। ভারতের গুজরাটের জামনগর বিমানঘাঁটি থেকে ইসরায়েলি F-16 এবং F-15 যুদ্ধবিমান ওড়ার সব প্রস্তুতিও একেবারে চূড়ান্ত সম্পন্ন হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে ইন্দিরা গান্ধী এই হঠকারী এবং আত্মঘাতী পরিকল্পনা থেকে পিছিয়ে আসায় পাকিস্তান সে যাত্রায় রক্ষা পায়। পরবর্তীতে মোসাদের সাবেক প্রধান সাপ্তাই শহীদ চরম হতাশা এবং আক্ষেপ নিয়ে বুক চাপড়ে বলেছিলেন, একিউ খানকে হত্যা না করা ছিল তাদের জীবনের সবচেয়ে বড় এবং ক্ষমার অযোগ্য ভুল। সিআইএর সাবেক পরিচালক জর্জ টেনেটও তাকে অত্যন্ত ভয়ের সাথে ওসামা বিন লাদেনের মতোই বিপজ্জনক বলে আখ্যায়িত করেছিলেন। একিউ খান কিভাবে এই অসাধ্য সাধন করলেন তার পেছনের গল্পটি যে কোনো হলিউড থ্রিলার মুভিকেও হার মানাবে। ১৯৭৪ সালে ভারতের পারমাণবিক পরীক্ষার ফল পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো অত্যন্ত জেদের বসে প্রতিজ্ঞা করেছিলেন, আমরা ঘাস বা পাতা খাবো, এমনকি বছরের পর বছর ক্ষুধার্ত থাকব, কিন্তু আমরা আমাদের নিজস্ব একটি পারমাণবিক বোমা অর্জন করবই। সেই স্বপ্ন পূরণের জন্যই একিউ খান ১৯৭৪ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে ইউরেনকো নামের একটি অতি গোপন পারমাণবিক জ্বালানি কোম্পানিতে উপঠিকাদার হিসেবে কাজ করেন। সেখানে বসেই তিনি অত্যন্ত সাহসিকতার সাথে বিশ্বের সবচেয়ে আধুনিক গ্যাস সেন্ট্রিফিউজ সিস্টেমের নকশা চুরি করে মোসাদ এবং সিআইয়ের চোখে ধুলো দিয়ে পাকিস্তানে নিয়ে আসেন। এরপর ১৯৭৬ সালে জুলাই মাসে রাওয়ালপিন্ডিতে তিনি অত্যন্ত গোপনে একটি গবেষণাগার স্থাপন করেন, যা পাকিস্তানের জন্য পারমাণবিক বোমার আসল জ্বালানি তৈরি শুরু করে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরান যখন সারা বিশ্ব থেকে সম্পূর্ণ একঘরে এবং বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের সহায়তায় তেহরান এবং ইসলামাবাদের মধ্যে এক গভীর, অলিখিত এবং অত্যন্ত গোপন যোগাযোগ শুরু হয়। ইরানের সাবেক প্রেসিডেন্ট হাশেমি রাফসানজানি পরবর্তীতে অকপটে স্বীকার করেছিলেন, ইরাকের সাথে ৮ বছরের রক্তক্ষয়ী এবং স্নায়ুক্ষয়ী যুদ্ধের সময় ইরান হাড়ে হাড়ে বুঝতে পেরেছিল তাদের হাতেও এমন এক মোক্ষমস্ত্র থাকা দরকার যা শত্রুদের বুকে কাঁপন ধরাবে। ঠিক তখনই একিউ খান ইরানের ত্রাতা বা মসিহা হয়ে এগিয়ে আসেন।
অত্যন্ত গোপনীয়তার সাথে স্যাটেলাইট এবং গোয়েন্দাদের নজর এড়িয়ে পাকিস্তান ইরানকে প্রায় 4000টি প্রথম প্রজন্মের সেন্ট্রিফিউজ এবং বোমার নকশা সরবরাহ করে। এর পাশাপাশি ইসলামাবাদে অত্যন্ত গোপনে 6 জন ইরানি বিজ্ঞানীকে পারমাণবিক বিষয়ে বিশেষ এবং নিবিড় প্রশিক্ষণও দেওয়া হয়। সবচেয়ে গা ছমছমে ব্যাপার হলো পাকিস্তানের এই আন্তর্জাতিক পারমাণবিক লেনদেনের বিষয়ে দেশটির নিজস্ব বেসামরিক সরকারগুলো বিন্দু বিসর্গও জানত না। পাকিস্তানের সামরিক বাহিনী এবং বিজ্ঞানীরা মিলে এত বড় এবং ভয়াবহ একটি মিশন পরিচালনা করেছিলেন যা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো পর্যন্ত ঘুণাক্ষরেও টের পাননি। 1979 সালে বেনজির ভুট্টো যখন রাষ্ট্রীয় সফরে তেহরান যান তখন ইরানের প্রেসিডেন্ট রাফসানজানি তাকে অত্যন্ত স্বাভাবিকভাবে পারমাণবিক সহযোগিতা নিয়ে প্রশ্ন করলে বেনজির স্তব্ধ এবং হতবাক হয়ে যান। এটি প্রমাণ করে যে একিউ খান তার কাজ কতটা নিখুঁত, নিঃশব্দ এবং লোকচক্ষুর অন্তরালে করেছিলেন। 1989 থেকে 1995 সালের মধ্যে তিনি ইরানকে সেন্ট্রিফিউজে 2000-এর বেশি যন্ত্রাংশ অত্যন্ত সুকৌশলে পাঠিয়েছিলেন, যা মোসাদের বাঘা বাঘা গোয়েন্দারা টেরই পায়নি। একিউ খান সেই সময় পাকিস্তানি সামরিক মহলে ইনভিজিবল জেনারেল বা অদৃশ্য সেনাপতি হিসেবে পূজনীয় ছিলেন। কিন্তু 2003 সালে এই অবিশ্বাস্য, নিখুঁত এবং গোপন নেটওয়ার্কটি হঠাৎ করেই হুড়মুড় করে ভেঙে পড়ে। লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফি পশ্চিমাদের সাথে হাত মিলিয়ে নিজের গদি বাঁচানোর এবং আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার এক সস্তা আশায় একিউ খানের এই আন্তর্জাতিক নেটওয়ার্কের কথা সিআইএ এবং MI6-এর কাছে নির্লজ্জের মতো ফাঁস করে দেন। গাদ্দাফি পশ্চিমাদের জানান যে একিউ খান লিবিয়ার পোল্ট্রি ফার্মের ছদ্মবেশে পারমাণবিক কেন্দ্র তৈরি করে দিচ্ছেন। এই তথ্যের ভিত্তিতে সিআইএ অত্যন্ত দ্রুততার সাথে সুয়েজ খালের মাধ্যমে লিবিয়াগামী জাহাজ থেকে পারমাণবিক যন্ত্রাংশ জব্দ করে এবং ইসলামাবাদের একটি সাধারণ ড্রাই ক্লিনারের ব্যাগ থেকে বোমার ব্লুপ্রিন্ট উদ্ধার করে। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর আমেরিকানদের রাতের ঘুম হারাম হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসকে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা চরম আতঙ্কের সাথে বলেছিলেন, একিউ খান ছিলেন এক বিস্ময়কর রূপান্তরের কারিগর, যিনি বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট সরকারগুলোর কাছেও বোমার নকশা বেচার রাস্তা বের করেছিলেন। 2004 সালে আন্তর্জাতিক মহলের দমবন্ধ করা চাপের মুখে পড়ে ডক্টর একিউ খান টেলিভিশনে দেওয়া এক ভাষণে সব দায় অত্যন্ত শান্তভাবে নিজের কাঁধে তুলে নেন। তিনি বিশ্বকে জানান, পাকিস্তান সরকারের কোনো সাহায্য ছাড়াই তিনি একাই ইরান, লিবিয়া এবং উত্তর কোরিয়াকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছেন। মূলত দেশের স্বার্থে এবং পাকিস্তানকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচাতে তিনি স্বেচ্ছায় এবং হাসি মুখে এই বলির পাঠা হয়েছিলেন। এর পরপরই পাকিস্তান সরকার তাকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা করে দেয়। পরবর্তীতে তিনি অত্যন্ত গর্ব করে এবং মাথা উঁচু করে বলেছিলেন, আমি যখন পাকিস্তানকে পারমাণবিক জাতি হিসেবে গড়ে তুলি তখন প্রথমবার দেশকে রক্ষা করেছিলাম, আর যখন আমি স্বীকারোক্তি দিয়ে নিজের উপর সব দোষ নিয়ে নেই তখন দ্বিতীয়বার দেশকে রক্ষা করি। 2021 সালে মৃত্যুর আগ পর্যন্ত ডক্টর একিউ খান তার সিদ্ধান্তে কঠিন অটল ছিলেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন কোনো মুসলিম দেশকে প্রযুক্তি দেওয়া মোটেও কোনো পাপ নয়। তিনি মৃত্যুর আগে অত্যন্ত আক্ষেপ করে এবং পশ্চিমাদের চরম ভণ্ডামির সমালোচনা করে বলেছিলেন, ইরাক এবং লিবিয়ার কাছে যদি পারমাণবিক অস্ত্র থাকত তবে পশ্চিমারা কখনোই এই দেশগুলোকে ধুলোয় মিশিয়ে দেওয়ার সাহস পেত না। আজ ইরান পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে সমস্ত অবরোধ আর হুমকি উপেক্ষা করে যে লড়াই চালিয়ে যাচ্ছে তার পেছনে ডক্টর একিউ খানের সেই অসামান্য সাহসিকতা এবং দূরদর্শিতার অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। পশ্চিমা বিশ্ব হয়তো সাময়িকভাবে আন্তর্জাতিক চুক্তির নামে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধীর করতে পেরেছে, কিন্তু ইসলামিক বোমার সেই স্বপ্ন আজও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আমেরিকা ও ইসরায়েলের জন্য সবচেয়ে বড় এবং জ্যান্ত আতঙ্কের নাম হয়ে বেঁচে আছে।